হ্যালো বন্ধুরা, লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 7 আর 8 কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে রিউ যখন ওর ফিলিংসের ব্যাপারে সিয়ংহোর কাছে জানতে চায়, সিয়ংহো কিন্তু প্রথমে বলতে চায় না। তখন রিউ জানতে চায় যে আমি জানতে চাই তোমার প্রথম ভালোবাসা কে। এরপর ওকে জুতো ছুঁড়ে মারে আর সিয়ংহো চুপচাপ ওর জুতোটা পায়ে পরিয়ে দেয়। আর ঠিক তখনই এখানে এন্ট্রি নেয় রিউয়ের ভেঙে যাওয়ার সম্পর্কের ফিয়ান্সি, অর্থাৎ ওর এক্স বয়ফ্রেন্ড বা এক্স উড বি হাজবেন্ড। সে এসে সিয়ংহোর দিকে হাত বাড়িয়ে পরিচয় করতে চাইলে সিয়ংহো প্রচন্ড রেগে যায় আর রিউয়ের হাত ধরে টানতে টানতে বলে তুমি এখান থেকে চলো। আর ঠিক সেই মুহূর্তে রিউয়ের বাবা মাও চলে আসে। ওর বাবা তো রেগে গিয়ে ওর এক্স ফ্যান্সিকে প্রচুর উল্টোপাল্টা কথা বলতে থাকে। ওর মাও রেগে যায়। ওর মা বলে তোমরা দুজনেই বাড়িতে এসো, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর রিউয়ের এক্স ফ্যান্সি বাড়িতে এসে বসলে ওর দাদা ওকে জামাইবাবু বলে ডাকতে গেলে রিউ রেগে যায়, বলে এ ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না। ওর বাবা কিন্তু প্রথম থেকেই ব্যাপারটার এগেনস্টে থাকে, কিন্তু রিউয়ের মা অনেক খাতির যত্ন করতে থাকে। এই ব্যাপারটা নিয়ে সিয়ংহো অনেক ডিস্টার্ব থাকে। সিয়ংহো এই ব্যাপারটা মইয়ুমকে বলে যে এখানে রিউয়ের এক্স ফিয়ান্সে এসেছে, ওর বাড়িতে খাতির যত্ন করে নিয়ে যাওয়া হয়েছে, না জানি কি বলছে। এবার রিউয়ের এক্স ফিয়ান্সে কোনো না কোনোভাবেই সম্পর্কটাকে আবারও জোড়া লাগাতে চায়। তার জন্য ও এখানে রিউয়ের মা বাবাকে মানাতে এসেছে। ওর মা ওকে মারতে গেলেও দাদা মজা করলেও ওর মা সিরিয়াসলি মারতে চায়, কিন্তু ছেলেটা বলে আমি আবারও আসবো আর তোমাকে মানাবার চেষ্টা করব। মইয়ম বলে সত্যি একটা বিয়ার খেয়ে হবে না, মনে হচ্ছে আমরা শুধু বন্ধু হয়েই থেকে যাব। সিয়ংহো বলছে কে জানে আমি এসবের মধ্যে ইনভলভ হতে পারবো কিনা। মইয়ুম বলে আমি বুঝতে পারছি সিয়ংহো, তোমার এই মুহূর্তে কিরকম ফিলিংস লাগছে। তো তোমাকে আমি টিস করতে চাই না, তোমার প্রবলেম তোমাকেই সলভ করতে হবে। সিয়ংহোর রাগে গা জ্বলে গেল, করার মতন কিছু থাকে না। এরপর রিউ আর ওর এক্সপিরিয়েন্সে দুজনে একটা আলাদা জায়গায় খেতে গিয়ে দুজনে আলাদাভাবে কথা বলে। রিউকে এখানে ছেলেটা স্বাভাবিকভাবেই ফিরে পেতে চায়, কিন্তু রিউ এই সম্পর্কে আর থাকতে চায় না। রিউ এরপর রেগে মেগে ফিরে চলে আসে আর এখানে মইয়ুমের কাছে এসে বলে আমি এখানে বসতে চাই। আর ঠিক তখনই বাড়ির দরজায় ওর মা ওকে ডাকে। এরপর রাতে ঘুমানোর সময় মইয়ুমের সাথে নিজের মনের কথা খুলে বলে আর ওকে বলে তুই কি তোর এক্স বয়ফ্রেন্ডের কাছে আবারও ফিরে যেতে চাস। কিন্তু মইয়ুম বলে যে না, এটা তোর করা উচিত নয়। রিউ বলে আমিও জানি পুরো ফিলিংসকে মেরে ফেলা সম্ভব নয়, ওর সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্ত রয়েছে। তখন মইয়ুম বলে তাহলে তুই কি পুরো জীবন ওর সাথে বন্ধুত্ব রাখবি, কি করবি সেটা ভালো করে ভেবে দেখ। এদিকে সিয়ংহো বারবার করে ফোনটা চেক করতে থাকে আর রিউও ফোন চেক করে। দুজনেই ও প্রান্ত থেকে ফোন চেক করে, কিন্তু কেউই কাউকে সাহস করে ফোন বা SMS করে না। পরের দিন সকালে রিউয়ের মা ঘুম থেকে উঠেই ঝগড়া শুরু করে দেয়। ওর বাবা বলে তুমি এরকমটা কেন করছো। তখন ওর মা বলে যে আমি ওকে প্রোটেক্ট করতে চাই। তখন বলে ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু তোমার রাগটা আগের দিন ভয়ঙ্কর ছিল। তুমি জানো ছেলেটা বলছে আমাদের রিউকে ওর সঙ্গে করে আবারও USA নিয়ে যাবে। ও কি চায় এটাই আমি জানতে চাই। তারপরে আমরা রিউকে দেখি রিউয়ের দরজার কাছে ওর মা চলে আসার বলে তুই কি করছিস বলতো, তুই এখানে চলেই বা এসেছিস কেন, তোকে দেখে আমার এরকম লাগছে কেন, তুই সেজেগুজে বাইরে বের হ যা। তখন রিউ সেজেগুজে বাইরে বের হয় আর ঠিক তখনই ওর এক্সফিয়ান্সে ওখানে চলে আসে। এক্সফিয়ান্সে এসে বলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, কিন্তু রিউ ওর সাথে যায় না, সিয়ংহোর সাথে ক্লাসে চলে যায়। সিয়ংহো ওকে ক্লাসে পৌঁছে দেয় আর ওকে জড়িয়ে ধরার পরই দুজনের একটা অদ্ভুত ফিলিংস আসে। তখন বলে যে তুমি আজকে এত সেজেছো কেন, এত রেড লিপস্টিক দিয়ে এত সাজগোজ করার মানেটা কি, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে আবার এখানে পীড়িত করার জন্য এমনটা করেছো, তোমার গাল দুটোই বা এত লাল লাগছে কেন। তো রিউ বলে এসব আমার মায়ের জন্য করতে হয়েছে। সিয়ংহো বলে তুমি এখন এটা বলো না যে তুমি আবার প্যাচ আপ করে নিয়ে ওর সাথে সম্পর্ক করবে বা তুমি ওর সাথে ডেটিং করতে চাও। এসব কথায় রিউ একটু চিড়চিড়ে হয়ে যায়, বলে আমাকে এখানেই নামিয়ে দাও, আমি এখন থেকেই চলে যাব। তারপরে ও কুকিং ক্লাসে গিয়ে ব্যাপারটা নিয়ে প্রচুর ডিস্টার্ব থাকে।
ওর টিচার বলে তুমি প্রচুর নয়েজি, তাই জন্য তুমি ঠিকঠাকভাবে কাজ করো। তারপরের সিনে সিয়ংহোকে দেখি ও মুডটা অফ করে থাকে, কিন্তু ওর গালে এখানে মেকআপ লেগেছিল। এখানে মেকআপে জামার দাগটা অ্যাকচুয়ালি রিউয়ের ছিল, যেটা দেখে আরও সকলে এখানে সন্দেহ করতে থাকে। তো এখানে সিয়ংহোর এক্স গার্লফ্রেন্ডও চলে আসে। সে এসে যাওয়ার পর ওকে হাঁ করে দেখতে থাকে আর বলে তোমাকে দেখে বোঝাই যাচ্ছে তোমার মধ্যে কিছু হয়েছে। তোমাকে আমি ভালো মতন চিনি, তোমাকে আমি অনেক দিন ধরে দেখছি। তুমি একটা কথা বলো তো, তুমি তোমার মনকে ফলো করো, তুমি কি সত্যি ওর প্রতি ফিল করো? তো ওর এক্স গার্লফ্রেন্ডের কাছে সত্যিটাই স্বীকার করে নেয়। তার পরের সিনে ডানহো এখানে নিজের মেয়েকে স্কুলে আনতে যায়। এটা করে ওর মেয়ে একদমই খুশি হয় না। ডানহো বলে আমার যেমন কাজটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, তুমিও আমার দায়িত্বের মধ্যে পড়ো। তার পরের সিনে মইয়ুমকে দেখি গাড়ির মধ্যে একজন লোক অসুস্থ হয়ে পড়ে। মইয়ুম তাকে বাঁচাবার জন্য হেল্প করতে চায়। ডানহোকে বলে তুমি এমার্জেন্সি নাম্বারে ফোন করো। এরপর মইয়ুম গাড়ির কাঁচ ভেঙে ওই লোকটাকে উদ্ধার করে। আর লোকটার এখানে হার্ট অ্যাটাক হয়েছিল। ও যে কোনোভাবেই হোক বুকের মধ্যে পাম্প আপ করে লোকটার জ্ঞান ফিরিয়ে আনে। আর ওকে এভাবে হিরোর মতন একজন মানুষের প্রাণ বাঁচাতে দেখে ডানহোর মেয়েটা প্রচুর খুশি হয়ে যায়। তার পরের সিনে আমরা এখানে 4 বন্ধুদের দেখি, যারা এখানে সকলে নিজেদের পুরনো দিনের কথা ভেবে খুব আনন্দ করছিল, হাসি মজা করছিল। এরই মাঝে রিউয়ের এক্সপেরিয়েন্সের কথা ওঠাতে ওর মাকে ওর মায়ের বন্ধুরা পরামর্শ দেয় ছেলেটাকে কোনোভাবেই মেনে নিবি না। আমি মানছি আমাদের মেয়ে দেয়া বড় হয়েছে, তাদের মুড সুইংস বলে একটা ব্যাপার আছে, তা হলো ছেলেটা এরকম এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে দিয়েছে, এটা খুব বড় একটা অপমান। রিউয়ের মা কথাটা শোনার পর কটকট করে হাঁটতে হাঁটতে চলে যায়। সিয়ংহোর মা বলে ওকে ওর মতনই ছেড়ে দে। এদিকে রিউয়ের সামনে ওর এক্স বয়ফ্রেন্ড অনেক নাটক করতে থাকে, পড়ে যাওয়ার ভান করে, বলে আমি আমার অ্যাক্টিং স্কিল ভালোই করেছি, কি বলো? এটা দেখে রিউ চিন্তিত হলে তখনও বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। তার পরের সিনে ডানহোকে আর মইয়ুমকে দেখি। এখানে মইয়ুমের গালটা কেটে গেছিল। ডানহোর মেয়ে নিজে হাতে করে মইয়ুমের গালে ক্রিম লাগিয়ে দেয় আর একটা ব্যান্ডেড লাগিয়ে দেয়, বলে তোমার গালে যাতে ব্যাকটেরিয়া না ইনটেক্ট করে। আর তারপর ডানহোকে নিজে গাড়ি ড্রাইভ করে বাড়ি পৌঁছে দেয়। ততক্ষণে ছোট্ট মেয়েটি ঘুমিয়ে পড়েছিল। এরপর বলে তুমি আজকে রাত্রিরে কি করছো? আর তোমার এই ঘটনাটা দেখে ভয় পেয়ে গেছিল। কি বলো, আমাদের ছোট্ট মেয়েটিও ভয় পেয়ে গেছিল। ডানহো বলে ও খুবই সমজদার। তখন ডানহো বলে তুমি একজন সুপার হিরোর মতন কাজ করলে। মইয়ুম বলে না, এরকম কিছু নয়। আর ঠিক তখনই গাড়ির ব্রেকটা জোরে কষলেও ভয় পেয়ে যায়। এরপর বাড়ি পৌঁছে যাওয়ার পর মইয়ুমকে অনেক ওষুধ ডানহো কিনে দেয়। আর এটা দেখে মইয়ুম বলে তুমি এত ওষুধ কি করে পেলে? ডানহো বলে আমার কাছে সবসময় এরকম দরকারি জিনিসপত্র থাকে। মইয়ুম এটাতে প্রচুর অবাক হয়ে যায় আর একটা অদ্ভুত এম্বারাসমেন্ট ফিলও করে, বলে আমার ভেতরটা এরকম ধুকধুক করছে কেন? এদিকে সিয়ংহোরদের কোওয়ার্কার ভাবছে যে আজকে সিয়ংহোর জামাতে যার ফাউন্ডেশন লেগেছিল সেটা রিউ ছাড়া আর কেউ হতেই পারে না। আর ওইখানে জোরে জোরে জিম করলে ডংজিন অর্থাৎ রিউয়ের দাদা ওকে পটাবার চেষ্টা করে আর বলে ঠিকঠাক স্পিডে দৌড়াও। পরের সিনে আমরা বাড়িতে দেখি রিউ আর রিউয়ের মাকে। ওর মা ওর সাথে নর্মালি খোলাখুলিভাবে কথা বলতে থাকে আর বলে আমরা সবাই মেয়ে, তুই আমার মেয়ে, তুই আউটডেটেড হয়ে যাচ্ছিস, তুই মনে ভাব যে তুই কি করতে চাস। এরপর বিরক্ত হয়ে রিউ বাইরে হাঁটতে যায়। আর ও যখন একা হাঁটতে যায় ও সিয়ংহোকে বলে তুমি আমার পেছনে আসবে না। কিন্তু হঠাৎই রিউ এখানে ফিল করে কেউ একটা যেন ওর পিছু নিয়েছে। আর পিছন ফিরে দেখে সেটা আর কেউ নয়, সিয়ংহো। সিয়ংহোকে বলে তুমি কেন এলে? তোমাকে দেখে আমি সত্যিই ভয় পেয়ে গেছি। তারপর বলে তোমাকে একটা কথা বলতে এসেছি। সেদিন তুমি যেটা জানতে এসেছিলে সেই কথাটা আমি তোমাকে বলতে চাই। আর এই কথাটা বলতে গেলে রিউ বলে এখনই নয়, এখন আমার মাথায় অনেক কিছু চলছে, এই মুহূর্তে আমি আর বেশি চাপ নিতে পারছি না। সিয়ংহো বলে ঠিক আছে, তবে একটা কথা বলি, তুমি যেন ওই সম্পর্কে আর ফিরে যেও না, এটুকুই আমি তোমার কাছ থেকে চাই। তারপরে রিউ ওখান থেকে চলে গেলে ওর পেছন পেছন সিয়ংহো হাঁটতে থাকে আর রিউকে ফলো করতে থাকে। রিউ জানি ছেলেবেলা থেকেই প্রতিটা মুহূর্তে সিয়ংহোকে এভাবেই সাপোর্ট করে এসেছে। তার পরের সিনে দেখি সিয়ংহোর মা সকালে ঘুম থেকে উঠে প্রচুর এক্সাইটেড থাকে, কারণ আজকে ওনার একটা স্পেশাল ডে, ওনার জন্মদিন। উনি ভাবে ঘুম থেকে ওঠার পরই সকলেই ওনাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এরকম কিছুই হয় না। ওনার হাজবেন্ড রীতিমতো কাজে চলে যায়। সিয়ংহো এখানে সকাল সকাল অফিসে চলে যায়, তাই উনি একটু মুডটা অফ করে চুপচাপ বসে থাকে। কিন্তু গাড়ি ড্রাইভ করলেও সিয়ংহো একটা জরুরি কাজের মধ্যে ছিল। দেখানো হয় ওর এক্স গার্লফ্রেন্ড সেখানে ওদের ফ্যাক্টরি ছিল, এসব পট টট বানাতো, সেখানে নিয়ে গিয়ে ওকে পট দেখায় আর বলে এর উপরে স্কেচ করে তুমি বিভিন্ন ডিজাইন করতে পারো। তুমি বলো, তুমি মিস্টার আর্কিটেক্ট, তোমার ডিজাইন আর আমার আইডিয়া একসাথে মিলেমিশে গেলে ব্যাপারটা কিরকম জমে উঠবে বলো তো?
তারপরে বলো। তার পরের সিন আমরা এখানে দেখি সিয়ংহোরমো অফিসে যায়। অফিসে যাওয়ার পর সকলেই ওনার সাথে খুব অদ্ভুত বিহেভিয়ার করতে থাকে। তারপর ওনাকে রাতের বেলার কথা জিজ্ঞেস করে। এদিকে মইয়ুমের হঠাৎ করে মনে পড়ে যায় যে আমি এটা ভুলে গেলাম কি করে। তারপরে ওষুধ খাওয়ার কথা জোর করে মনে করে। এদিকে ডানহোকে দেখি ও এখানে ফোনে কিছু একটা সার্চ করার চেষ্টা করছে। ওকে ওর বস বলে তুমি কি করতে চাও? তখনও বলে তাহলে এদের কাজ তো অনেক কঠিন, মানে ফায়ার ফাইটাররা এখানে মানুষের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, কাজটা খুবই ইন্টারেস্টিং, এটাতে আরও মানুষের সেবা করা হয়। তার পরের সিনে রেস্টুরেন্টের একটা ঘটনা দেখি, যেখানে রিউ আর ওর এক্সপিরিয়েন্সে খেতে গেছিল, আর ওই সেম রেস্টুরেন্টে সিয়ংহো আর ওর এক্স গার্লফ্রেন্ডও খেতে গেছিল। 4 জন এক্সের সাথে এসেছে, তাও এরকম একটা অকার্ড সিচুয়েশনে একসাথে। এখানে অ্যাকচুয়ালি রিউ আর সিয়ংহো একে অপরকে কনস্ট্যান্টলি ফলো করে যাচ্ছিল। গেছিল তো ওরা ওদের এক্সের সাথে, কিন্তু এখানে ওরা নিজেদেরকে কনসেন্ট্রেট করতে পারে না প্রেজেন্ট রিলেশনশিপে। তো তারপর এখানে যে রান্নাটা রিউ করে নিয়ে গেছিল সেটা ওর এক্স বয়ফ্রেন্ডকে প্রচুর প্রশংসা করতে থাকে, আর সিয়ংহো প্রচুর জেলাস ফিল করে, যেটা দেখে ওর এক্স গার্লফ্রেন্ডের মুখের এক্সপ্রেশনে বুঝে যায়। আর এরপর ও বলে যে হ্যাঁ এরকমটা ভালো লাগে। এবার ওদের মধ্যে কথা হতে থাকলে সেই কথা আড়ি পেতে রিউও শোনে। দুজনেই কনস্ট্যান্টলি দুজনকে ফলো করতে থাকে। এখানে সিয়ংহোর এক্স গার্লফ্রেন্ড পরিষ্কার বুঝতে পারে রিউকে এখানে সিয়ংহো প্রচণ্ড পছন্দ করে। ওয়াশরুমের সামনে ওরা দুজনে কথা বলার চেষ্টা করে, আর সিয়ংহোর এক্স গার্লফ্রেন্ড ওকে একটা সুন্দর ওয়াইনের বোতল দিতে চাইলে রিউ বলে এসব আমার দরকার নেই, কারণ এগুলো আমি খাই না। সিয়ংহোর এক্স গার্লফ্রেন্ড ওকে এটাই বলে, আচ্ছা তুমি কি তোমার ফিলিংসের ব্যাপারে বলে দিয়েছো, নাকি ওকে অন্য কারোর সাথে জেলাস ফিল দেখছো? তো তারপরের সিনে রিউকে দেখি, রিউকেও এখানে ওর এক্স বয়ফ্রেন্ড বাড়ি পৌঁছে দিতে চায়। তখনও বলে তোমার সাথে আমি আসতে চাইনি, তখন এটাই আমাদের কিন্তু শেষ দেখা। আর তখন ওর এক্স বয়ফ্রেন্ড বলে যে আমরা আরো কয়েকবার দেখা করি চলো, কিন্তু এটাতে রিউ রাজি হয় না। তারপরে সিন শিফট করে সিয়ংহোর মায়ের কাছে। ওর মা নিজেদের বন্ধুদের গ্রুপের মেসেজ চেক করে দেখে কেউ ওনাকে একবারও উইশ অব্দি করেনি। দেখে উনি প্রচুর ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। শুধুমাত্র আজকে সন্ধ্যেবেলা ওদের একসাথে মিটিংয়ে ডাকা হয়েছে। আর এখানে যখনই মইয়ুমের মায়ের দোকানে ঢোকে তখন ওর বন্ধুরা ওদেরকে সারপ্রাইজ কেক নিয়ে হাজির হয়। এটা দেখেও নিজে প্রচুর ইমোশনাল হয়ে যায়, আর সকলে মিলে কেক কাটে আর খায়। বলে তোর বর আসবে না, আজকে তোর জন্মদিন বলে কথা। এখানে নিজের কথা ঘোরাবার জন্য সিয়ংহোর মা বিষয়টাকে এড়িয়ে যায় আর বন্ধুদের সাথেই সুন্দর টাইম স্পেন্ড করে। এদিকে দেখানো যায় যে সিয়ংহোর বাবাও নিজের ওয়াইফের জন্মদিন নিয়ে কিন্তু প্রচুর এক্সাইটেড, সুন্দর ফুল কিনে আসে। আর সিয়ংহো এখানে পুরনো স্কুলের সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে পুরনো কথা মনে করতে থাকে। তখন ওর মনে পড়ে যায় কিভাবে ওরা ছেলেবেলায় একসাথে টাইম স্পেন্ড করেছে। এদিকে আমরা রিউকে দেখি, ফোন করে সিয়ংহো কথা বলে। সিয়ংহো এবার ভেবেই নেয় যে যেরকম ভাবে মইয়ুম বা ওর এক্স গার্লফ্রেন্ড বলেছে যে সবকিছু পারফেক্ট জীবনে হয় না, বা আমরা যেটা চাই সেটা পাবোই তার কোনো কথা নেই, কিন্তু অন্তত চেষ্টাটুকু চালানো উচিত। মইয়ুমের কথা মতন এবারও নিজের মনের কথা বলবার জন্য রিউকে বলে। রিউ বলে আমি আমার বাবা রেস্তোরাঁতে রয়েছি। এদিকে সিয়ংহোর বাবা ওর মাকে অন্য একজন অফিসের বসের সাথে দেখে হাত থেকে ওনার জন্য আনা ফুলের তোড়াটা পড়ে যায়। তার পরের সিনে ফ্ল্যাশব্যাকে দেখি ওদের যেদিন স্কুলে গ্র্যাজুয়েট হয়েছিল সেদিন ওরা সকলে মিলে আনন্দ করে ছবি তুলেছিল, তারপর একসাথে ওরা টাইমও স্পেন্ড করেছিল। আর এখানে যখন ও বিদেশ যাওয়ার কথা বলে প্রথমবার, তখন কিরকম ভাবে সিয়ংহো নিজের চোখে জল লুকিয়েছিল। রিউ তো নিজের ফিউচার নিয়ে প্রচুর এক্সাইটেড ছিল, সিয়ংহোকে কখনোই বাধা দেয়নি, কিন্তু নিজের মনকে আটকে রেখেছিল, অনেকভাবে কন্ট্রোল করেছে নিজের ফিলিংসকে, আর নয়। তাই আজকে ওর বাবার রেস্টুরেন্টে এসে রিউকে ডিরেক্টলি বলে বহুবার তুমি জানতে চেয়েছো, আর আমি নিজের মনের কথা মনে রাখতে পারছি না, তোমাকে এই কথাটা আমি বলতেই চাই, নইলে আমার নিজের ফিলিংসকে অপমান করা হচ্ছে। তুমি যেটা জানতে চেয়েছো যে আমার প্রথম ভালোবাসা হচ্ছে তুমি। আর এই কথাটা শুনে নিজের হাত পুড়িয়ে ফেলে রিউ। তখন চেপে ধরে সিয়ংহোর হাতে ঠান্ডা জল লাগায় আর বলে তোমার হাত তো একদম পুড়ে গেছে, চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু রিউ এটাতে একদমই রাজি হয় না। সিয়ংহো বলে এই বিষয়টা নিয়ে এত ভয় পাওয়ার কি আছে, চলো, আমি জানি তোমার এই মুহূর্তে কেমন ফিল হচ্ছে, তোমাকে এখনই উত্তর দিতে হবে না, আমি কিছুদিন সময় দিলাম।
এদিকে সিয়ংহোর মা বাড়ি ফিরে ওয়েট করে নিজের হাজব্যান্ড হয়তো ওনাকে জন্মদিনে সারপ্রাইজ দেবে। এদিকে একটা গিফটের প্যাকেট উনি ড্রয়ারের মধ্যে দেখতে পায়, আর ওখানে কার্ডের মধ্যে শুধু হ্যাপি বার্থডে লেখা ছিল, আর একটা খুব সুন্দর পেন্ডেন্টওয়ালা হারও রাখা ছিল। হারটা দেখে প্রচুর এক্সাইটেড হয়ে যায়, কারণ এই হারটা আর কেউ নয়, সিয়ংহো রেখেছিল। এদিকে সিয়ংহোর বাবা মন খারাপ করে আবারও হাসপাতালে নিজের কাজে ফিরে যায়। নিজের ওয়াইফকে নিজের মনের কথা বলতে পারে না। এদিকে রিউ নার্ভাস হয়ে যায়, ছেলেবেলার কথা ওর মনে পড়ে যায়, কারণ প্রথমবার সাঁতার শিখতে গিয়ে সিয়ংহো বলেছিল কান চেপে ধরলে তুমি আর ভয় পাবে না, তোমার সমস্ত ভয় কেটে যাবে। আসলে এখানে রিউ ও সিয়ংহোকে ছেলেবেলা থেকেই পছন্দ করতো। দুজনেই এবার একটা এম্বারেসমেন্ট ফিল করতে থাকে যে কিভাবে আমরা নিজেদের মনের কথা নিয়ে দুজনের সামনাসামনি হব। জানলার ফাঁক থেকে এটাই সিয়ংহো বারবার করে দেখতে থাকে রিউ ঘুমিয়ে গেছে কিনা, আর রিউ লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে সিয়ংহো ঘুমিয়ে গেছে কিনা। কিন্তু কেউই আজকে রাত্রিরে সাহস করে একে অপরের সাথে যেচে কথা বলতে পারে না। রাত্রিরে কারোরই ভালো ঘুম হয় না, সিয়ংহো ঘুমায় না। মা বলে তোর তো ঘুম হয়নি, কিন্তু মায়ের গলার লকেটটা দেখেও প্রচুর খুশি হয়ে যায়, আর মাকে প্রমিস করে পরের জন্মদিনে আরো ভালো কিছু গিফট দেবে। এদিকে ওর বাবা প্রচুর উদাসীন থাকে ওর মায়ের বিষয় নিয়ে। তার পরের সিনে রিউকে দেখি ওই টাইটা দেখে বলে যে ওকে আজকে টাইটা ফেরত দিতে হবে, আর ও নিজের চোখে না ঘুমানো রাতে ডার্ক সার্কেল মেকআপ দিয়ে ঢাকে। এদিকে ওর দাদা ডংজিন বলে আমার বোনকে এভাবে বিরক্ত করা হয়তো ঠিক হচ্ছে না, ঠিক আছে ছাড়ো, তুমি সব ব্যাপারে ওকে অনেক বেশি স্বাধীনতা দিয়েছো। এটা নিয়ে ওদের ভাই বোনের মধ্যে খুনসুটি চলতে থাকে। আর ওর মা বলে তুই আজকে এত সেজে গুজে এত পারফিউম লাগিয়ে কোথায় যাচ্ছিস। বাইরে বেরোনোর পর রিউ স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করে। সিয়ংহোকে বলে তুমি ভালো করে ঘুমিয়েছো। সিয়ংহো মিথ্যে করে বলে হ্যাঁ আমি এক ঘুমে তো সকাল হয়ে গেছে। রিউও সেম মিথ্যে কথাটা বলে। কেউ কারোর মনের অবস্থা পরিষ্কারভাবে বলতে পারে না। এরপর ওরা দুজনে কনভেনিয়েন্স স্টোরে যায়। সেখানে গিয়ে ওরা জিনিসপত্রের এক্সপায়ারি ডেট ঠিক করে, কারণ এখানে সিয়ংহো একটা ডেট বলে দেয় রিউকে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলতে হবে, কিন্তু সেটা কখনোই আদি অনন্ত কাল ধরে নয়। তো এরপর যখন রিউ বলে যে তাহলে একটা প্রোডাক্টের এক্সপায়ারি ডেট বলো, অফিসে যাওয়ার পর একটা প্রোডাক্টও পেয়ে যায়, সেটা ব্যানানা মিল্ক, আর সেটার এক্সপায়ারি ডেট মাত্র কয়েকদিন ছিল। তারপরের সিনে ডানহোকে দেখি এখানেও নিজের চাকরি ছেড়ে দিয়ে ফায়ার ফাইটার হিসাবে মইয়ুমের সাথে যোগ দেওয়ার কথা ভাবে। আর মইয়ুমের সামনে পুশ আপ মারার পর দেখে মইয়ুমকে বলে আমি অনেক ফিট ফিজিক্যালি, আমি তোমাদের টিমে জয়েন করতে চাই। আর এখানে মইয়ুমের টিমে ডানহোকে স্বাভাবিকভাবেই জয়েন করিয়ে নেওয়া হয়। পরের দিন সকালে যখন রিউয়ের বাবা রেস্টুরেন্টে আসে থেকে সবকিছু নোংরা হয়ে পড়ে রয়েছে, সেখানে যেন আগে থেকে কেউ ব্যবহার করেছে। চার বান্ধবী এদিকে দেখি অনেক গল্প করতে থাকে, ওরা ছেলেবেলার কথা বলতে থাকে। এদিকে পরের সিনে রিউকে দেখি যখনও প্রথম প্রথম ওর বয়ফ্রেন্ডের সাথে এখানে প্রেম করত, তখন ওদের দুজনের ফিলিংসটাই অন্যরকম ছিল, শুরুটাই একদম অন্যরকম ভাবে হয়েছিল। তো আজকে রিউয়ের মায়ের সাথে ওর এক্সপিরিয়েন্সে দেখা করতে চায়। ওর মা বলে তুমি কি করতে চাইছো আমি জানি না, তবে আমার মেয়ে তোমাকে কতটা মেনে নেবে সেটাও বলতে পারছি না, পুরো বিষয়টাই এখন তোমার হাতের উপর রয়েছে। এই বিষয়টা রিউয়ের বাবা দেখতে পায় আর একদমই খুশি হয় না। এদিকে সিয়ংহো ওকে একটা ডেট পাঠায় যে এক্সপায়ারি ডেটটা 11 দিনের মধ্যে, ওকে এই কয়েকদিনের মধ্যেই উত্তরটা জানাতে হবে, যেটা দেখে রিউ প্রচুর এক্সাইটেড হয়ে যায়। আর রিউয়ের বাবা ওর মাকে বকাবকি করতে থাকে ওর এক্সপিরিয়েন্সের সাথে দেখা করার জন্য, যে তুমি কেন এমনটা করছো। ওর মা বলে আমি চাই না আমার মেয়ের জীবনে এমন কিছু হোক যেটা হওয়া উচিত নয়। এটার জন্য ওর বাবা রেগে ঘর থেকে বেরিয়ে চলে আসে। আর এদিকে সিয়ংহোর বাবা রাগ তো ছিলই ওর মায়ের ওপরে। দুজনে মিলে এখানে ড্রিঙ্ক করতে থাকে আর নিজেদের মনের কষ্ট একে অপরের সাথে শেয়ার করতে থাকে। দুজনেই নিজেদের মনের কথা পুরো খুলে বলতে পারে না, কিন্তু অদ্ভুতভাবে নিজেদের মনের কথা ওদের বেরিয়েই আসে। এখানে সিয়ংহোর বাবা ড্রিঙ্ক করলে খালি অদ্ভুত প্রশ্ন করত। তার পরের সিনে আমরা সকালবেলা দেখি সিয়ংহোর মা দেখে ডোরবেলটা ভেঙে গেছে। ওর বাবাকে জিজ্ঞেস করলো, ওর বাবা ওর মাকে একদম টোটালি ইগনোর করে চলে যায়। তার পরের দিন সকালে ওনার মনে পড়ে যায় উনি কিভাবে রিউয়ের বাবার মাথা খারাপ করে দিয়েছিল, যখনই ড্রিঙ্ক করে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে। আর এদিকে তো রিউয়ের বাবা হ্যালুজিনেট অবধি করতো, তো সারা রাত বাড়ি না ফেরার জন্য ওর মাও অনেক রেগে থাকে। আর ওর ছেলে ডংজিন মাকে বাসন মাজতে হেল্প করে। রিউয়ের পর রেগে গিয়ে বলে তুই টাকা আর্ন করিস, তাও তুই সবসময় মারামারি করে আসিস কেন, মা আমি তোমাকে হেল্প করছি। ওর মা বলে যখন থেকে তোদের জন্ম দিয়েছি তখন থেকে তোরা অনেক কিছু করেছিস, আজকে আমার পালা। তার পরের সিনে সিয়ংহোকে দেখি এদিকে ও ফোনটা বারবার চেক করছিল, আর ঠিক তখনই ওর এক্স ফিয়ান্সের সাথে দেখা হয়ে যায়। ওর ফিয়ান্সে বলে এভাবেই আমাদের বারবার দেখা হবে, কারণ আমি নতুন করে শুরু থেকে শুরু করতে চাই।
কিন্তু রিউ বলে সেরকমটা আর কখনোই সম্ভব নয়। প্রথমে যে ফিলিংসটা ছিল, আমি কফি খেলে শরীর খারাপ করবে বলে তুমি আমাকে আমার স্বাস্থ্যের কথা ভেবে চা দিতে, সেগুলো আর আগের মতন নেই। তার পরের সিনে সিয়ংহোকে দেখি ওর এক্স গার্লফ্রেন্ডের সাথে যেতে থাকে। ওর এক্স গার্লফ্রেন্ড বলে তুমি কি তোমার ফিলিংসের কথা রিউকে বলে দিয়েছো? ও কি তোমাকে উত্তর দিয়ে দিয়েছে? তো সিয়ংহো বলে এখনো দেয়নি, তবে শীঘ্রই দিয়ে দেবে। তো এখানে ওর এক্স গার্লফ্রেন্ড বলে আমি জানি তুমি খুব ভালো একজন মানুষ, তোমার মতন ছেলের সাথে যে কোনো কেউ প্রেম করতে ভালো লাগবে, তাই জন্য তো আমি তোমাকে বিজনেস পার্টনার বানিয়েছি। এই কথাটা ওর এক্স গার্লফ্রেন্ডও বলে। আর ওকেও বলেছে আমাদের আবারও দেখা হবে। তার পরের সিনে রিউয়ের মাকে দেখি। ওর মা এখানে কথায় কথায় জানতে পারে যে রিউ এখানে একটা কুকিং ক্লাসে জয়েন করেছে। ওর বাবাও আগের দিন সন্দেহ করেছিল যে এই খাবারগুলো এরকম ল্যাতপাতে কেন হয়েছে। ফ্রিজের মধ্যে একটা ব্ল্যাক প্যাকেটও দেখতে পায়। ওর মা যখন সব সত্যিটা বলে তখন ওর বাবা বুঝতে পারে। এদিকে রিউয়ের মা এখানে সিয়ংহোকে বাড়িতে ডেকেছিল। রিউ বাড়িতে ফেরার পরই ওকে জিজ্ঞেস করে তুই কুকিং ক্লাস জয়েন করেছিস? তুই আমাদের মতনই একটা সামান্য রেস্টুরেন্টের রাঁধুনি হয়ে থেকে যেতে চাস? এই কথাটা এমনভাবে রিউকে বলে রিউয়ের প্রচুর ডিগনিটিতে লাগে। সিয়ংহো পুরো ব্যাপারটা বোঝাবার চেষ্টা করে, কিন্তু ওর বাবা মা বলে আমরা কিছু শুনতে চাই না। তুই এত পড়াশোনায় ভালো, এত চাকরি করেছিস, এত জ্ঞান অর্জন করেছিস, সবকিছু কি শুধুমাত্র এই রাঁধুনি হবার জন্য? ডংজিনও ওকে অনেক সাপোর্ট করার চেষ্টা করে। ডংজিন বলে তুই যখন যা চেয়েছিস তাই করেছিস, কিন্তু এবার অন্তত কথাটা ভাবার চেষ্টা কর। রিউ কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। সিয়ংহোকে ফলো করতে বারণ করে। এরপর সিয়ংহোর সাথেও বাইরে বেরিয়ে গাছ থেকে ফুলের পাপড়িগুলো ঝরে পড়তে দেখে। আর রিউ বলে যখনই আমি যা কিছু দেখি সবকিছুকে খাবারের সঙ্গে তুলনা করি, এমনকি এই ফুলগুলোকে এখন আমার পপকর্নের মতন মনে হচ্ছে। একটা সিবলিংস থাকা যেমন ভালো, তেমনি অনেক খারাপও রয়েছে। আচ্ছা তুমি আমাকে অফারটা দিয়েছো, আমাকে কি উত্তরটা এখনই দিতে হবে? এরপর ওরা দুজনের মন ভালো হয়ে যায়। পরের দিন কাজে মইয়ুমের সাথে এখানে ডানহো জয়েন করবে। ডানহোর এখানে ম্যাডাম হয়ে যায় মইয়ুম। মইয়ুম সমস্ত কাজ ওকে শিখিয়ে দিতে থাকে, কোথায় ফার্স্ট এড কিট থাকে, কোথায় কিভাবে কাজ কোথায় করতে হবে সবটা। তারপরে আমরা সিনে দেখি সিয়ংহোর বাবা আগের দিন যে খাবারগুলো খাচ্ছিল সেই খাবারগুলো এক্সাইটমেন্টের সাথে ওর মাও খেতে থাকে, কারণ ওর মাও সেগুলো খেতে ভালোবাসতো। ওর বাবা ওকে খাবারটা বেড়ে দিয়ে চলে যায়, আর ওর মা শুধু নর্মালি একটা থ্যাঙ্কস বলে দেয়। কিন্তু তার পরের সিনেই ওর মায়ের কাছে একটা এসএমএস আসে। তারপরের সিনে আমরা এখানে দেখি ডানহো একটা এমার্জেন্সি সিচুয়েশনে এসেছে। মইয়ুম একজন অসুস্থ মানুষকে হাসপাতালে ভর্তি করেছে আর বলেছে তুমি এখন ভালো মতন অবজার্ভ করো, তোমার পক্ষে এত দায়িত্ব নেওয়া এই মুহূর্তেই সম্ভব হবে না, তবে দেখতে দেখতে ঠিকই সব শিখে যাবে। এদিকে ডানহো আরও একটা এমার্জেন্সি কেসে মইয়ুমের হেল্প করে। আর এই কেসটা এমনই ছিল যেখানে ডানহো খুব সুন্দরভাবে মইয়ুমের হেল্প করে। তার পরের সিনে আমরা সিয়ংহোকে দেখতে পাই। ও একজন মানুষকে রাজি করিয়ে দেয়। এর কাছেই এর রান্নাঘরেই রিউ এবার থেকে রান্নার প্র্যাকটিস করবে। আর এদিকে হাতে করে পপকর্নের প্যাকেট নিয়েও ফেরে। ঠিক তখনই সিয়ংহো আর ওর এক্স বয়ফ্রেন্ডকে দেখতে পেয়ে বলে তুমি ওর সাথে কি করছো? তোমাকে বলেছি না তুমি ওর থেকে দূরে থাকবে। আর ঠিক তখনই রিউয়ের সাথেও দেখা হয়। রিউ বলে আমি ওকে ডাকিনি, আর আমি এসব ব্যাপারে কিছুই জানি না। এদিকে দেখি রিউয়ের এক্স বয়ফ্রেন্ড ওদের কোম্পানিতে একটা কাজের জন্য এসেছে, যেটা ওদের কলিগ বন্ধু মিউং বলে যে ও আমাদের নেক্সট পার্টনার, এখানে কাজের জন্য এসেছে। ও এখানে নিজের পুরনো বাড়ি সুন্দর করে সাজাতে চায়, কিন্তু সিয়ংহো এই ব্যাপারটা একদমই খুশি ছিল না। ও বলে আমি তোমার বাড়ি সাজাতে পারবো না, আমি তোমাকে হেল্পও করতে পারবো না। এরপর রিউয়ের সাথে ওর খুটমিট করে ঝগড়া লেগে যায়। এদিকে ও যেখানে রান্না প্র্যাকটিস করছিল সেখানে ওর এক্স বয়ফ্রেন্ড আর সিয়ংহো দুজনেই ছিল। দুজনেই বকবক করে ওর মাথা খারাপ করে দিচ্ছিল। রিউ বলে তোমরা চুপচাপ দূরে গিয়ে বসো। তারপর এখানে পপকর্নের সুন্দর গন্ধ বেরোয়, আর পপকর্ন খেতে খেতে ওরা ছেলেবেলার কথা মনে পড়ে যায়। এই সিনটা দেখে রিউয়ের এক্স বয়ফ্রেন্ড ভালো মতনই বুঝতে পারে যে সিয়ংহো আর রিউয়ের বন্ধুত্ব অনেক গভীর। তার পরের সিনে ডানহোকে দেখি। ডানহো আর মইয়ুমও খুব ভালো কাজ করেছে, তবে ওকে বলেছে তোমাকে অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এরপর ওরা সকলে মিলে একসাথে বাইরে ডিনার করতে যায়। আর তখন অনেক কথা এখানে ডানহো বলতে থাকে যে আমরা এখানে অনেক ভালো কাজ করি, একজন হার্ট অ্যাটাক হওয়া মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়া এর থেকে ভালো কাজ আর কি হতে পারে। তখন ওকে ভালোবাসার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তখন ডানহো বলে না সেরকম কিছু নয়, এখন এই মুহূর্তে আমি আমার সন্তানের যত্ন আত্মেই করতে চাই। তার পরের সিনে সিয়ংহো আর ওর এক্স বয়ফ্রেন্ডকে নিজের রান্না করা খাবার রিউ খেতে দেয়। খাবারটা খুবই সুন্দর ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে রিউয়ের পেটে ব্যথা করে আর রিউ পেটে হাত দিয়ে বসে পড়ে। আর ওর এক্স বয়ফ্রেন্ড ওকে ধরে ধরে নিয়ে যায়, কারণ রিউই বলেছে। সিয়ংহোকে এখানেও পাত্তা দেয় না ইচ্ছে করেই।
কারণ রিউয়ের অনেক আগেই পেটে ক্যান্সার ধরা পড়েছিল, আর তখন ওর একটা অপারেশনও হয়েছিল। এই বিষয়টাও সিয়ংহোকে জানাতে চায় না, কিন্তু সিয়ংহো এদিকে ওকে ভুল বোঝে।